প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে বাঁশিতে সে গান খুঁজে। প্রেমেরে বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে। প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে বাঁশিতে সে গান খুঁজে। প্রেমেরে বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে। প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে। বনে তোর লাগা শাগুন তবে ফাগুন কিসের তরে। বনে তোর লাগা শাগুন তবে ফাগুন কিসের তরে। বৃথা তোর ভস্য পরে, বৃথা তোর ভস্য পরে মরিস যুঝে। প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে। ওরে তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি কি লাগে ফিরিস পথে দিবারাতে। ওরে তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি কি লাগে ফিরিস পথে দিবারাতে। যে আলো শত ধারায় আখি তারায় পড়ে ঝরে। যে আলো শত ধারায় আখি তারায় পড়ে ঝরে। তাহারে কে পায় ওরে, তাহারে কে পায় ওরে নয়ন বুঝে। প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে বাঁশিতে সে গান খুঁজে। প্রেমেরে বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে। প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। আমার সব বন্ধুরা টিভির সামনে আছেন তো? মনে হয় সব বন্ধুরাই আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্মরণ করে নিবেদিতা হাত দিলেন রবীন্দ্র গল্পে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে তার শ্রীচরণ স্মরণ করে নিবেদিতা রবীন্দ্র গল্পের অনুবাদের কাজে হাত দিলেন। আর আমরা একটু কথা বলে নেব। এক বন্ধু আছেন আমাদের অপেক্ষায়। হ্যালো। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার। আজ আপনাদের যে তথ্য, নিবেদিতা, মা সারদা একে খুকি বলে ডাকতেন। বলতেন বিদেশি ফুল, আদর করে বলতেন। আর নিবেদিতা বলতেন মায়ের ভালোবাসা যেন অন্তহীন সাগর। প্রতিদিনের রবীন্দ্রনাথের রসোত্তীর্ণ অনুষ্ঠানের মাঝখানে আজ মা সারদার জন্মদিনে সিচিলিয়ানের পরিবারের পক্ষ থেকে আমি মঞ্জু চট্টোপাধ্যায় পুরুলিয়া থেকে বলছি। খ্রিস্টান তোমার মাঝে দেখিয়াছে মেরি জননীর পরিপূর্ণ প্রতিচ্ছবি। বৌদ্ধ সমাধির
যশোধরা দেবী তুমি, বৈষ্ণবের তুমি বিষ্ণুপ্রিয়া, তুমি মূর্ত গীতা, তুমি সাহা সধা গৌরী, তুমি গঙ্গা হিমাদ্রি ধুইতা, সারদা তোমার নাম, তোমাকে প্রণাম। আজ মা সারদার জন্মদিনে সকলের তরফ থেকে তাকে প্রণাম জানালাম। নমস্কার। নমস্কার। খুব সুন্দর বলেছেন আমাদের বন্ধু। মানে আপনাকে আপনাদের ভালো লাগছে, আমার আনন্দ। হ্যাঁ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, পুরুলিয়া থেকে করছেন না? হ্যাঁ পুরুলিয়া থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সিটিভেন প্লাস পরিবারের তরফ থেকে। ভালো থাকবেন। আমি তো পরিবারের অংশ। অবশ্যই। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা এত কাজ করছেন। আপনারা আছেন বলেই তো আমাদের আত্মবিশ্বাস। অবশ্যই, নিশ্চয়ই, দুজনের জন্য, আপনাদের জন্য আমরা, আমাদের জন্য আপনি। ঠিক ঠিক এইভাবেই তো এগিয়ে চলে ঠিক মানুষ। ঠিক ঠিক না? ঠিক। ভালো থাকুন। এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব আরো অনেক পথ। আমরা জানি, আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা আরো অনেক দূর, অনেক পথ পাড়ি দেব। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্মরণ করে নিবেদিতা হাত দিলেন রবীন্দ্র গল্পে। তবে আজন্ম ব্রাহ্ম বিশ্বাসে অটল জগদীশচন্দ্র নিবেদিতার কালী উপাসনা বিষয়ে মাতামাতিকে পছন্দ করেননি। এটা হতেই পারে, এটা ব্যক্তিগত বিশ্বাস থেকে মানুষের আসে, ভালো লাগা মন্দ লাগা। বরং সত্যিকারের আগ্রহী ছিলেন নিবেদিতার পুরাণ, মহাকাব্য, লোককথা ঘেঁটে ভারতীয় নানা কাহিনী সংগ্রহ করে তা পাশ্চাত্য পাঠকের কাছে পরিবেশনের যে পরিকল্পনা করেছেন সেই বিষয়ে কিন্তু জগদীশ বোস নিবেদিতাকে সমর্থন করতেন। ভারতীয় গল্পকে পাশ্চাত্যের কাছে পরিবেশনের এই আকুতি থেকেই সম্ভবত জগদীশচন্দ্রের রবীন্দ্র গল্পের অনুবাদের পরিকল্পনা এবং ভগিনী নিবেদিতাকে নির্বাচন। নিবেদিতা তখন তুমুল ব্যস্ত থাকা সত্ত্বেও গ্রহণ করলেন রবীন্দ্র গল্পের অনুবাদের কাজ। রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রকে চিঠিতে জানিয়েছিলেন গল্পগুচ্ছের প্রথম খণ্ডের 5টি গল্প অনুবাদ হোক, যথাক্রমে কঙ্কাল, নিশীথে, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা ও প্রতিবেশিনী। কিন্তু জগদীশচন্দ্র প্রাথমিকভাবে পছন্দ করলেন 3টি গল্প, কাবুলিওয়ালা, ছুটি এবং দেনা পাওনা। অসাধারণ 3টি গল্প। সংস্কৃতি স্তোত্র বা রামপ্রসাদী গান অনুবাদে নিবেদিতা যেমন স্বামীজির সহায়তা পেয়েছিলেন, এক্ষেত্রে তেমনি তার সহায়ক হলেন বসু দম্পতি, যথাক্রমে জগদীশ বসু ও অবলা বসু। ভাবা যায় এইরকম সহায়ক পেলে কাজটা অনেক সহজ হয়, কাজটা অনেক পারফেক্ট হয়, নিখুঁত হয়। সংস্কৃত স্তোত্র, রামপ্রসাদী গান এগুলো যখন অনুবাদ করলেন তখন পেয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দের সহায়তা। আর রবীন্দ্র গল্প যখন অনুবাদ করতে বসলেন তখন পেয়েছিলেন সস্ত্রীক, জগদীশ বসু এবং অবলা বসুর সহায়তা। 1900 সালের 22শে নভেম্বর নিবেদিতা মিস ম্যাকলাউডকে চিঠিতে লিখলেন, আজ দীর্ঘ সময় ধরে চিঠি লিখতে পারবো না, কারণ কাবুলিওয়ালা শেষ করেছি। এখন আজ রাত্রের মধ্যে তার ভূমিকা প্রস্তুত করতে হবে। সো আই মাস্ট হারি অন। 29শে নভেম্বর সন্ধ্যের মধ্যে কাবুলিওয়ালা ও ছুটি অনুবাদের কাজ সমাপ্ত এবং দেনা পাওনাও প্রায় শেষ। শ্রীমতী সারা
সারা বুলকে চিঠিতে এই খবর জানিয়ে নিবেদিতা লিখছেন, তবে একটি কাজ আমি অবশ্যই করেছি, কাবুলিওয়ালার স্মৃতিতে আমার শৈলীর দ্বারা ছাপ ফেলতে পেরেছি। কেমন হলো কাবুলিওয়ালাটা চিঠিতে ইংরেজিতে লিখেছেন। কি সুন্দর একটা স্পেলিং করেছেন, CABULIWALLAH, কাবুলিওয়ালা। স্বয়ং নিবেদিতা যে অনুবাদে তার শৈলীর ছাপ ফেলতে পেরেছেন বলে তৃপ্তি প্রকাশ করেছিলেন, নিরপেক্ষ দৃষ্টিতে কেমন হলো সে অনুবাদ? এক বন্ধু আছেন, একটু কথা বলে নি, আবার ফিরবো তথ্যে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত স্যার। আপনার এই গানে আমি একদম অনুভূত হয়ে গেছি, আর প্রতিদিনই আমি এই অনুষ্ঠানটা দেখি। আচ্ছা, কেননা অনেক জিনিস অজানা, সেটা যে জানতাম কিন্তু হয়তো এখন ভুলে গেছি, নানা পরিপ্রেক্ষিতে সেগুলো জানতে পারি নানা রকম তথ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ইতিহাস কমপ্লিট করেছি, মেয়েও রবীন্দ্র নৃত্য করে আমার মেয়ে, বাহ, প্রফেশনাল আর্টিস্ট মেয়ে আমার। বাহ, তা সেই জন্য আমার এই সব দিকে আরো একটু অনিয়মিত, আমি ওই জন্য চাইছি যে শীতের হাওয়া লাগলো না শুনে এই গানটা শোনান যদি। শীতের হওয়া লাগলো না শোন না। আচ্ছা, ঠিক আছে, দেখছি। হ্যাঁ, মানে আজকে এত সুন্দর একটা তথ্যে আছি না, যেখানে তথ্য থেকে বেরোনোটা, তথ্য থেকে বেরিয়ে মাঝে মাঝে গান গেয়ে দেওয়াটা আমারও মন চাইছে না আজকে। মানে আজকে অসাধারণ একটা তথ্যে আছি, তথ্যের ফাঁকে সময় পেলে নিশ্চয়ই শুনিয়ে দেব। আর আপনাকে আমাদের সিটিভেন প্লাস পরিবারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য, ফোন করার জন্য। আবার ফোন করবেন, আবার কথা হবে। ভালো থাকবেন। রামপ্রসাদ অনুবাদে নিবেদিতার সহায় ছিলেন স্বয়ং স্বামীজি, একথা আগেই বলেছি। আর রবীন্দ্র গল্পে অনুবাদে নিবেদিতাকে সাহায্য করেছিলেন সস্ত্রীক জগদীশচন্দ্র। রামপ্রসাদী অনুবাদের মতোই এখানেও পাশ্চাত্য পাঠকের সঙ্গে গল্পের চরিত্রদের সাংস্কৃতিক ব্যবধান অনুবাদকের কাজকে বিলক্ষণ কঠিন করে দিচ্ছে। খুব স্বাভাবিক। গল্পটি লিখেছেন একজন মানুষ তার সংস্কৃতি, তার সাংস্কৃতিক ধ্যান ধারণা থেকে, আর গল্পটাকে পৌঁছে দেওয়া হচ্ছে যে মাটিতে, যে মানুষজনের কাছে তাদের সাংস্কৃতিক ধ্যান ধারণা একেবারে ভিন্ন। কিন্তু যিনি মাঝখানে কাজ করছেন, অর্থাৎ কিনা ভগিনী নিবেদিতা যিনি অনুবাদকের কাজ করছেন, তার কাজটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, তাই না বন্ধু? এখানে আমাদের একটু ভাবতে হবে যে মূল গল্প, যেমন ধরি কাবুলিওয়ালা গল্পের যে মূল রস, সেটা পাঠকের উপর নির্ভর করে। যেটাই হোক, সেই রসটাকে তুলে নিয়ে গিয়ে আরেক দল পাঠকের কাছে সেটাকে পরিবেশন করা। কিন্তু সেই পাঠক যাদের কাছে পরিবেশন করা হচ্ছে, তাদের সাংস্কৃতিক ধ্যান ধারণা, তাদের সংস্কৃতি একেবারেই ভিন্ন। তারা কতখানি গ্রহণ করবেন সেটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে অনুবাদকের উপরে। অনুবাদক না বলে অনুবাদিকা, তাই না? তাহলে বোধহয় সঠিক হবে। যেমন মিনির আগড়ুম বাগড়ুম খেলার কথা নিবেদিতার ভাষান্তরে হলো, দ্য চাইল্ড হ্যাড সিটেড হারসেলফ at my feet near my table and was playing softly, drumming on her knees. Softly, drumming on her knees. রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষাই কি তাহলে সত্যি হলো? নিবেদিতার অনুবাদের প্রসঙ্গে
জগদীশচন্দ্রকে 1900 সালের 12ই ডিসেম্বর লিখেছিলেন, আমার রচনা লক্ষ্মীকে তুমি জগৎ সমক্ষে প্রকাশ করতে উদ্যত হয়েছ, কিন্তু তার বাংলা ভাষার বস্ত্রখানা টেনে নিলে দ্রৌপদীর মতো সভা সমক্ষে তার অপমান হবে না। কিন্তু অনুবাদের শেষ পর্বে এসে সেই আশঙ্কার আর জায়গা থাকে না। অব্যর্থ লক্ষ্যভেদের তুন নিবেদিতা বোধহয় গল্পের ক্লাইম্যাক্সের জন্য তুলে রেখেছিলেন। এইখানে বন্ধু একটু দৃষ্টি আকর্ষণ করছি, রবীন্দ্রনাথের যে আশঙ্কা ছিল, অর্থাৎ কিনা এই যে অনুবাদ করা হচ্ছে গল্পগুলোকে, এগুলো খুব সহজ কথায়, খুব সোজা কথায় এগুলো আদৌ গ্রহণযোগ্য হবে তো? কিন্তু তার আশঙ্কার আর জায়গা থাকে না। অব্যর্থ লক্ষ্যভেদের তুন নিবেদিতা বোধহয় গল্পের ক্লাইম্যাক্সের জন্য তুলে রেখেছিলেন। এখানে তিনি শব্দ ব্যবহারে ভীষণ হিসেবি, প্রকাশে সর্বজনীন। Tears come to my eyes. I forgot that he was a poor Kabuli fruit seller, while I was, but no, what was I more than he? He also was a father. আমরা জানতে পেরেছি গল্পের মধ্যে দিয়েই সেই কবে কোন কালে ছোট্টবেলায় যে সেই কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত। রহমতের একটা ছোট্ট মেয়ে ছিল আফগানিস্তানে, তার দেশের মাটিতে সে তার পরিবারকে ফেলে এদেশে ব্যবসার জন্য আসে। তো সেই কারণে নিবেদিতা একেবারে গল্পের ক্লাইম্যাক্সে গিয়ে লিখছেন, হি অলসো ওয়াজ এ ফাদার। শুধু রামপ্রসাদ নয়, রবীন্দ্র গল্পের প্রথম অনুবাদিকা হিসেবেও বাংলা সাহিত্য নিবেদিতার কাছে ঋণী হয়ে রইল। সত্যি তো, বাংলা সাহিত্য যদি এই মহিলাটিকে, এই মহীয়সী মহিলাটিকে না পেত, তাহলে কেমন করে পৌঁছতো দেশের গণ্ডি পেরিয়ে, 7 সাগর পেরিয়ে অন্য মানুষজনের কাছে? একটা গান শোনাই, তারপর আবার ফিরছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশে
দেহের সনে তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। 1916 সালে বিখ্যাত প্রকাশক ম্যাকমিলান ইংরেজি অনুবাদে রবীন্দ্র ছোট গল্পের প্রথম যে আন্তর্জাতিক সংকলন হাংরি স্টোনস অ্যান্ড আদার স্টোরিজ প্রকাশ করেন। এক বন্ধু আছেন, একটু কথা বলে নি। হ্যালো দাদা, সুপ্রভাত। আমার নমস্কার। নমস্কার, ভালোবাসা নিবেন। এখন যুগলবন্দির দুই যন্ত্র কুশলীকে এবং সিটিটিভিএন কর্তৃপক্ষকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রসঙ্গে বলছি, হে পুণ্যভূমি ভারতবর্ষ, তুমি স্বর্গাদপি গড়িয়সি,
তোমার কুলেতে জন্ম হয়েছিল দুই বঙ্গ সন্তান মনীষী, একদিকে বিশ্বের বিশ্বকবি, অপরদিকে স্বামীজি সন্ন্যাসী। এই দরিদ্রী পরিব্রাজক কবিজি, অপরদিকে পরিব্রাজক স্বামীজি। মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসে মহামানবের বাণী, বিশ্বকবির প্রেমের বাণী, স্বামীজির বাতৃত্বের বাণী। বিশ্বকবির সোনার বাংলা, স্বামীজির ভারত মাতা ভারতী। এই দুই মনীষীর কল্যাণে ভারতের ভূমি হয়েছে তীর্থভূমি। শান্তিনিকেতনে শান্তি তীর্থভূমি, গঙ্গার তটের বেলুর মঠ তীর্থভূমি। তাই সিটিটিভিএন এর প্রতিদিনের রবীন্দ্রনাথের আসরে শোনা যায় স্বামীজিরও কাহিনী। খুব সুন্দর। আপনাকে আমাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। যেখানে ছিলাম 1916 সালে বিখ্যাত প্রকাশক ম্যাকমিলান ইংরেজি অনুবাদে রবীন্দ্র ছোট গল্পের প্রথম যে আন্তর্জাতিক সংকলন হাংরি স্টোনস অ্যান্ড আদার স্টোরিজ প্রকাশ করেন। তাতে রবীন্দ্রনাথ তার নিজের অনুবাদে এবং অন্যান্যদের অনুবাদ করা আরও 12টি গল্প বেছে দেন। এর মধ্যে নিবেদিতা অনুদিত দ্য কাবুলিওয়ালা জায়গা পায়। ম্যাকমিলান কর্তৃপক্ষ প্রায় সবকটি অনুবাদই যথেষ্ট পরিমার্জন করে গ্রন্থভুক্ত করেন, শুধু নিবেদিতার অনুবাদ ছাড়া। কিন্তু এসব স্বীকৃতির কথা নিবেদিতা জেনে যেতে পারেননি। দ্য মডার্ন রিভিউ পত্রিকায় দ্য কাবুলিওয়ালা প্রকাশিত হওয়ার কয়েক মাস আগে 13ই অক্টোবর 1911 সালে দার্জিলিংয়ে জগদীশচন্দ্র বসু ও অবলা বসুর সঙ্গে পূজাবকাশ কাটাতে গিয়ে তার দেহবসান হয়। ভগিনী নিবেদিতা মৃত্যুশয্যায় শুয়ে শুনতে চাইলেন সেই চিরন্তন কল্যাণ বাণী, আর অবলা বসু তার শয্যার পাশে ধীরে ধীরে আবৃত্তি করলেন, ইন দ্য ইস্ট অ্যান্ড ইন দ্য ওয়েস্ট, in the north and in the south, let all things that are without enemies, without obstacles, having no sorrow, and attaining cheerfulness, move forward freely, each in his own path. নিবেদিতা শান্ত হয়ে শুনলেন, তারপর ক্ষীণ কণ্ঠে আবৃত্তি করলেন উপনিষদের দিব্যবাণী, যার ইংরেজি অনুবাদ স্বয়ং গুরু বিবেকানন্দের কাছ থেকে সংগ্রহ করে তিনি তার কালী দ্য মাদার গ্রন্থে উদ্ধৃত করেছিলেন। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতং গময় আবিরাবির্ম এবি রুদ্র যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম। প্রায় চোখ বুঝে এলো তার কণ্ঠ। অস্ফুট স্বরে স্বগতোক্তি করলেন, The boat is sinking, but I shall see the sunshine. এই তার শেষ উচ্চারণ। ভারতবর্ষকে কি বিপুল সম্পদে তিনি ধনী করে গেলেন, তার প্রকৃত মূল্যায়ন আজও হয়নি। নিবেদিতার অনুবাদ কর্ম তো সেই সম্পদের এক ক্ষুদ্র অংশ মাত্র। রবীন্দ্র গল্পের অনুবাদ সমস্ত ভারতবাসী মনে রাখবে,
নিবেদিতা রবীন্দ্রনাথে ছিল, আছেন, থাকবেন। সব থেকে বড় কথা, একজন বিদেশিনী, সেই কোন সুদূর ইউরোপ থেকে আমাদের এই দেশটাকে নিজের দেশ করে নিয়েছিলেন। এক বন্ধু আছেন, একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, এখন আমি সুপ্রভাত। শান্তিনিকেতন থেকে মাসুম সাহেব বলছি। হ্যাঁ, আমি বলুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, স্নেহ জানাচ্ছি। আজকে যে বিষয় নিবেদিতার প্রসঙ্গ, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ এবং তার সঙ্গে মা শারদা এবং রামকৃষ্ণ, সব একটা একাকার হয়ে গেছে। আমি একটা বিষয়ে একটু আলোকপাত করতে চাইছি। এই ভগ্নী নিবেদিতা, তিনি হঠাৎ করে ভারতবর্ষে আসেননি, তার নিজস্ব একটা পূর্ব পরিচিতি ছিল। আচ্ছা, পশ্চিমী দেশ থেকে আসার সময়ে তার বিভিন্ন পশ্চিমী দেশে কাগজ পত্র পত্রিকায় সংস্কৃতি এবং অন্য বিষয়ে লেখনী বেরোত। তার বাবা ছিলেন আইরিশ স্বাধীনতা সংগ্রামী। 3 বার বিবাহের প্রস্তাব। প্রথমবার তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রস্তাবিত স্বামী। দ্বিতীয়বারে প্রস্তাব যখন আসে, তখন বিয়েটা কোনো কারণে হয়নি, অন্যত্র বিয়ে হয়ে গেছিল। তৃতীয়বারে ঠিক একই অবস্থা। এইরকম একটি মানসিক অবস্থায় নিবেদিতা শিকাগো সম্মেলনে বিবেকানন্দের তার সেই যে ভারত তার যে প্রসিদ্ধি শুনেছিলেন, তখনই ঠিক করে নিয়েছিলেন যে তিনি ভারতবর্ষ নামক এই দেশে চলে যাবেন। এবং তিনি ভালোবেসেছিলেন এই ধরনকে। রবীন্দ্রনাথের এই মহান গানের প্রভাব তার জীবনে প্রভাবিত করেছিল। তিনি এসেছিলেন ভারতবর্ষকে ভালোবেসে, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম, ভারতীয় সমাজকে। এসেই তার সঙ্গে যেখানে প্রথম সাক্ষাৎকার হয়েছিল মা শারদার সঙ্গে, রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে, বিবেকানন্দ তাকে স্মরণ করে দিয়েছিলেন ভারতীয় সমাজের যে মূল যে অবস্থার কথা। সেখানে হচ্ছে মাতৃমুখিতা হচ্ছে এই সমাজকে আষ্টে পৃষ্ঠে খেয়েছে। এই মাতৃমুখিতা থেকে আমাদের যুব সম্প্রদায়কে মুক্তির জন্য বিবেকানন্দর মতো প্রগতিশীল নারীর প্রয়োজন। এই ধারণা বোধ থেকেই বিবেকানন্দ সঙ্গে স্বামী সেদিন নিবেদিতা চলে এসেছিলেন। বেলুর মঠে প্রথম যেদিন দেখা, সেদিন সরস্বতী পুজোর পঞ্চমীর দিন বিবেকানন্দ নিবেদিতাকে স্মরণ করে দিয়েছেন ভারতীয় সমাজের অতীতের ইতিহাসের কথা। হয়তো অন্য কোনো প্রশ্ন উঠতে পারে, সেই জন্যই ভয়ে ভয়ে নিবেদিতাকে সেদিন মা শারদার কাছে পাঠানো হয়েছিল। মা শারদা সেদিন অন্য কোনো কথা বলেনি, শুধু একটাই কথা বলেছিলেন, খোঁকে বলে তাকে। তার সঙ্গে আরো 2-3 জন বিদেশি মহিলা ছিলেন। আমি যে বিষয়ে বলতে চাইছি, ভারতীয় সমাজের প্রতি গভীর মমত্ববোধ এবং ভালোবাসা, এই ভালোবাসার বোধ থেকেই তিনি ভারতীয় সমাজ দর্শনের এবং ভারতীয় ধর্মকে তিনি আত্মস্থ করেছিলেন। তিনি যখন তিনি কার্শিয়াংয়ে চলে গেলেন, সময় হয়ে গেছে, আমি বলতে যাবো একটা বিষয় তার সম্পর্কে। সুরুচিতা গোড়াকে তার বিদেশি জন্মের জন্য প্রত্যাখ্যান করে, এই কথা শুনে নিবিড়া খুবই ক্ষুব্ধ হয়েছিলেন, রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের জীবনীকার প্রভাত মুখোপাধ্যায় গোড়ার চরিত্রে বিবেকানন্দ এবং নিবেদিতার চরিত্রের প্রভাব খুঁজে পেয়েছেন। রবীন্দ্র জীবনী গ্রন্থে 2 খণ্ডে গোড়া শীর্ষক অধ্যায়ে জীবনীকার লিখেছেন, স্বামী বিবেকানন্দের বাণীতে হিন্দুত্ব এবং জাতীয়তা সমন্বিত হয়েছিল। তিনি যে হিন্দুত্ব ভারতকে সুমহান করিয়ে দেখেছেন, তাহা যে কতখানি বাস্তববোধিত, তাহা অকাল মৃত্যু হেতু তার নিকট স্পষ্ট হইবার অবকাশ হয় নাই। তার আদর্শিত হিন্দু সমাজ সাধ্য ছিল না। আইরিশ মহিলা মিস মার্গারেট নোবেল নিবেদিতাকে আখ্যা দিয়ে হিন্দু সমাজের কোন পর্যায়ে পণ্যমাত্র স্থান করিয়া দিতে। এইটাই তার জীবনের একটা বড় ভ্রান্তি ছিল। ধর্মীয় কারণে বিবাহ সম্ভব নয়, এই বেদনা তিনি গোড়া উপন্যাসে অন্তর অনুভব করেছিলেন। আবিরা বোসের নির্দেশ অনুযায়ী তিনি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছিলেন এবং কবিগুরুকে এই প্রশ্ন করেছিলেন যে ধর্মীয় কারণ কি মানুষের বৈবাহিক সম্পর্কে বাধা হতে পারে। ভারতীয় সমাজের এই কুসংস্কার দৃষ্টিভঙ্গি তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ এই প্রথম তার সমগ্র সাহিত্যের দৃষ্টিকোণের দৃষ্টিভঙ্গি থেকে
যেখানে হচ্ছে বিবেকানন্দের যে জায়গাটি গোড়া উপন্যাসে ছিল, সেখানে নিবেদিতার প্রস্তাব মতো তিনি মিলনের জায়গায় গিয়েছিলেন। এটাই হচ্ছে রবীন্দ্র দর্শনের এবং নিবেদিতার সব থেকে বড় প্রভাব ছিল রবীন্দ্রনাথের উপর। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাকে অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা আমাদের সিটিভিএন প্লাস পরিবারের তরফ থেকে। ভালো থাকবেন। আমার আজকের শেষ নিবেদন। যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি